সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের শেষ থাকে না। প্রত্যেকটা কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ করলে সময়, শ্রম, খরচ আমরা সবটাই বাঁচাতে পারবো। আজকে সেইরকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসে। আর সারাদিনের কাজগুলো যেন অনেকটা বেশি সহজ হয়ে যায় এই টিপসগুলো ফলো করলে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে টিপসটা শেয়ার করব, আমরা তো প্রত্যেক মহিলারাই শাড়ি পরতে ভীষণই পছন্দ করি, কিন্তু শাড়ি পরার সময় শাড়ির যে একটা পিন করতে হয় আমাদের আঁচলের দিকে, সেই পিনটা কিন্তু অনেক সময় হতে চায় না। কেননা দেখতে পাচ্ছ এই ধরনের যে মোটা পাড়ালা শাড়িগুলো হয় বা পার্টি টাইপের যে শাড়িগুলো হয়, স্টোন দেওয়া থাকে, সেই সমস্ত শাড়িগুলোর পাড়ের দিকটা এতটাই কাজ থাকে যে পিন আপ করতে গেলে কিন্তু এই সেফটি পিনটা ঠিকঠাক মতো ঢুকতেই চায় না। তো এইরকম পজিশনে কিন্তু আমরা না প্লিট করি পরে থাকি বেশিরভাগ শাড়ি, কিন্তু তাতেও অনেক সময় দেখা যায় থেকে শাড়িটা বারবার খুলে আসে। তো এই অবস্থায় আমাদের কি করা উচিত? যদি বন্ধুরা আমাদের ঘরে নেল কাটার থেকে থাকে, তাহলে কিন্তু সমস্যাটা সমান চুটকিতেই হয়ে যাবে। কিভাবে? বন্ধুরা, যেই জায়গায় নেল কাটারের একটা ফাইলের মতো অংশ রয়েছে, যেখান থেকে আমরা নখটা ফাইল করি বা সেভ করি, সেই জায়গার অংশটার মধ্যে ভালো মতো একটু সেফটি পিনটাকে এইভাবে কয়েকবার রাব করে নিতে হবে। তাহলে কি হবে, সেফটি পিনের মধ্যে যদি কোনো জং পড়ে গিয়ে থাকে কিংবা সেফটি পিনের মুখের কাছটা যদি একটু ভোঁতা হয়ে থাকে, সেই কারণেই কিন্তু এত মোটা শাড়ির মধ্যে আমাদের পিন আপ করতে অসুবিধা হয়। যদি মুখের দিকটা হালকা করে একটু রাব করে নিই, তারপর যদি এইভাবে পাড়ের জায়গাটায় আমরা এইভাবে প্লিট করি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। ইজিলি কিন্তু সেফটি পিনটাকে দিয়ে আমরা যত মোটা শাড়ি হোক বা স্টোনের ওপরই হোক না কেন, আমরা কিন্তু পিন আপ করে নিতে পারবো। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, রান্নার আগে বেশ কিছু সবজিপাতি কিন্তু আমাদের প্রত্যেক দিনই কেটে নিতে হয়। যেই রান্নাটা করব তার আগে সুন্দর করে কেটে গুছিয়ে রাখলে কিন্তু রান্না করতে তাড়াতাড়ি হয়। কিন্তু এই সবজিগুলো কাটা হয়ে গেলে সবজির যে খোসাগুলো, এগুলো কিন্তু আমাদের বারবার পরিষ্কার করতে গেলে হাত দিতে হয়। আর এমন ভাবেই পরিষ্কার করব যাতে একেবারে হাত লাগানো ছাড়া সুন্দর মতো পরিষ্কার করা যায়। তার জন্য একটা ছোট্ট টিপস, কেননা অনেক সময় হয় সবজির মধ্যে নানান রকম পোকামাকড় থাকে। বারবার এরকম ভাবে সবজির খোলাগুলো তুলতে গেলে হাতটা এত বারবার অপরিষ্কার হয় যে আমাদের কিন্তু বারবার ধোয়া বা মোছার কাজটা করতে হয়। তো কিভাবে আমরা সবজির এই খোসাগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো, তার জন্য একটা ছোট্ট টিপস বন্ধুরা। তো এখানে দেখো বেশ খানিকটা সবজির খোসা আমরা কেটে নিয়েছি। এরপর এই ধরনের যে টাবগুলো বা বালতিগুলোর মধ্যে আমরা ওয়েস্টেজ সবজির খোসা বা যেকোনো ধরনের ওয়েস্টেজ জিনিসপত্র ফেলি, তার আগে কিন্তু এরকম একটা প্যাকেট পেতে নিই। প্যাকেট পাতলে কিন্তু দেখা যায় এইরকম ভাবে প্যাকেট পাতলে বারবার সবজির খোসা বা কোনো কিছু এঁঠো বা কোনো কিছু ফেলতে গেলে প্যাকেটটা কিন্তু এক জায়গায় দলা হয়ে ভিতর দিকে ঢুকে যায়। তার জন্য এইভাবে যদি আমরা প্যাকেটটাকে পরিয়ে নিই, প্যাকেটটাকে প্রথমে উল্টো করে দিয়ে এরপর যদি বালতির মধ্যে প্যাকেটটাকে ভরে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সবজিপাতি খোসা বা কোনো কিছু ফেলতে গেলেই প্যাকেটটা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে পড়ে যাবে না। আর সাইড গুলো দেখতে পাচ্ছ সুন্দর মতো বালতির সাথে কিন্তু আটকে রয়েছে। এভাবে যদি সবজির খোসা আমরা ফেলি, সেক্ষেত্রে কিন্তু ডাস্টবিনটা একেবারে পরিষ্কারও থাকবে। তারপর প্যাকেটটাকে তুলে নিয়ে আমরা ফেলে দিলেই কিন্তু ডাস্টবিনটা নোংরাও কম হবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকেই প্রেসার কুকারে রান্না করি। প্রেসার কুকারে রান্না করলে গ্যাস খরচাটা বাঁচে, সাথে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সুসিদ্ধ হয়। আর এই কারণেই কিন্তু আমরা প্রত্যেকেই প্রেসার কুকার ব্যবহার করে থাকি। তো কিন্তু প্রেসার কুকারে রান্না করলে একটাই অসুবিধা হয় যে তাড়াতাড়ি কিন্তু এর ঢাকনাটা খোলা যায় না। যদি স্কুল কলেজে বাচ্চারা যায় সেক্ষেত্রে, বা হাসবেন্ড যদি অফিসে যায়, সেক্ষেত্রে যে প্রেসার কুকারের মধ্যে আমরা রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য বসিয়েছিলাম, রান্নাটা তো হয়ে গেছে, কিন্তু এর ঢাকনাটা খুলতে এত বেশি টাইম লাগে, এর জন্য আমাদের ইচ্ছে থাকলেও প্রেসার কুকারে অনেক সময় রান্না করতে পারি না। কেননা দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই ঢাকনাটাকে খুলতে গেলে এই যে বাষ্পটা বা এই যে সিটিটা বারবার টেনে কিন্তু আমরা ভেতরের বাষ্পটাকে ছাড়তে পারবো না। তাতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কিভাবে আমরা এই ঢাকনাটাকে অনেক তাড়াতাড়ি খুলে ফেলতে পারবো, তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। তো একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা ফ্রিজের ঠান্ডা জল এরকম ভাবে নিয়ে তার উপর যদি প্রেসার কুকারটাকে বেশ কিছুটা সময় বসিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে ঢাকনাটা অনায়াসে খোলা হয়ে গেল। ভেতরের বাষ্পটাও অনেক তাড়াতাড়ি কিন্তু লুজ হয়ে গেল, যার ফলে ঢাকনাটা আমাদের খুলতে সুবিধা হলো। এইভাবে যদি আমরা ইমার্জেন্সি টাইমে ঢাকনাটা খুলে ফেলি, তাহলে কিন্তু আমাদের প্রেসারে রান্না করতে একেবারেই সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে যাই পরের টিপসে। এই বসন্তকালের সিজনটায় আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই
তেতো জিনিস খেয়ে থাকি। উচ্ছে, করলা, নিমপাতা, ডাঁটা এই ধরনের তেতো কিন্তু আমাদের এই সময়টা খাওয়া খুবই দরকার। সারা বছর কম বেশি তেতো খেলেও বসন্তকালে অ্যান্টিপক্স হিসেবে যেকোনো ধরনের তেতো খাওয়া কিন্তু অত্যন্ত দরকারি। কিন্তু এই ধরনের উচ্ছেগুলো অনেকেই আছে খেতে চায় না এতটা তিতো হওয়ার কারণে, বাচ্চাদের কথা তো বাদই দিলাম। তো এই ধরনের উচ্ছে কুমড়ো ভাজা বা উচ্ছে আলু ভাজা, উচ্ছে পেঁয়াজ ভাজা যখনই আমরা উচ্ছে রিলেটেড কোনো রান্না করব, উচ্ছেটা যাতে একেবারেই তিতো না লাগে তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। বন্ধুরা, ১ম এ উচ্ছেটাকে ভালোমতো কেটে ধুয়ে নিয়ে কি করতে হবে, বেশ কিছুটা সময় উষ্ণ গরম জলে লবণ ফেলে তারপর ভালোমতো এই উচ্ছেটাকে ১৫ থেকে ২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এইভাবে যদি লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখি সেক্ষেত্রে কি হবে, উচ্ছের মধ্যে যে তিতো ভাব সেটা কিন্তু সম্পূর্ণ এই জলের মধ্যে বেরিয়ে আসবে লবণ দেওয়ার কারণে। বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখার কারণে দেখতে পাচ্ছ উচ্ছেগুলো কিন্তু বেশ খানিকটা মজে এসেছে। এরপর এই জল থেকে উচ্ছে আর কুমড়োটা একসাথে ছেঁকে নেব। বন্ধুরা, এইভাবে যদি আমরা রান্নাটা করি বা ভাজাটা করি সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, কোনো রকম তিতো লাগবে না। ভালো মতো জল ছেঁকে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ আটা। আটা বা ময়দা বা চালের গুঁড়ো খুব সামান্য পরিমাণ ১ চামচ পরিমাণ দিয়ে হলুদ, লবণ দিয়ে ভালো মতো মেখে কড়কড়া করে বা বেশি তেলে যদি এটাকে আমরা ভেজে নিই তাহলে উচ্ছের কিন্তু যে পুষ্টিগুণ সেটা যেরকম বজায় থাকবে সাথে কিন্তু উচ্ছেটা একেবারেই তেতো লাগবে না। বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে এটা খেয়ে নিতে পারবে। উচ্ছের যে একটা তিতো ভাব সেটা সম্পূর্ণ চলে যাবে এইভাবে রান্না করলে। টিপসটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, রান্না বান্না করার পর আমাদের কিচেন কাউন্টার, গ্যাস স্টোভ কিন্তু ঠিক এইরকমই তেলচিটে একটা ময়লা হয়ে যায়, যেটা কিনা আমাদের পরিষ্কার করতে গেলে অনেকটা বেশি ডিটারজেন্ট বা লিকুইড কোনো ডিশ ওয়াশার লাগে। আর এই তেলচিটে ভাবটা কিন্তু নরমাল ভাবে মুছলে ঠিকঠাক মতো পরিষ্কার হয় না। তার জন্য বন্ধুরা আমরা কিন্তু যেকোনো ধরনের লিকুইড কোনো ডিটারজেন্ট হোক বা এগুলো তো ব্যবহার করি, কিন্তু এগুলো ব্যবহার করতে গেলে একটা সমস্যা হয় কি বলতো বন্ধুরা, এই যে গ্যাসের বার্নার, এই বার্নারের মধ্যে যদি কোনো রকম ভাবে এই ডিটারজেন্ট বা লিকুইড ডিশওয়াশার ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারে। যেহেতু এটা একটা গ্যাস, আর তাই কোনো না কোনো ভাবে যদি এর ছিদ্র দিয়ে কোনোভাবে এই ফোমগুলো ঢুকে যায় একটা বিপদ ঘটতেই পারে, যতই আমরা মেন রেগুলেটরটা অফ করে রাখি না কেন। তো এগুলোকে প্রোটেকশন দিয়ে যদি আমরা গ্যাসটাকে পরিষ্কার করি তাহলে কিন্তু গ্যাস পরিষ্কারটা অনেকটা সহজ হয়ে যাবে। তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয়, ফুড কন্টেনারগুলো, ওর যে ঢাকনাগুলো, এই ঢাকনাগুলোকে নিয়ে কি করতে হবে, এইরকম ভাবে বার্নারের মধ্যে এইভাবে বসিয়ে দিয়ে যদি বার্নারটাকে কভার করে দিই, তারপর যদি আমরা সুন্দর মতো কোনো স্প্রে করে বা হোক যেকোনো ভাবেই হোক আমরা যদি ডিশ ওয়াশার দিয়ে বা কোনো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি গ্যাস স্টোভটা, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এই লিকুইডটা গিয়ে বার্নারের মধ্যে আর ঢুকবে না, যার ফলে কোনো রকম দুর্ঘটনাও ঘটবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু একটা প্রোটেক্টর আমি তৈরি করে নিয়েছি। এইভাবে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো একটা প্রোটেক্টর আমরা তৈরি করে নিতে পারবো। এরপর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এই গ্যাসটাকে মুছে নিচ্ছি, যার জন্য কিন্তু কোনো রকম এর বার্নারের মধ্যে কোনো লিকুইড কোনো কিচ্ছু কিন্তু ঢুকলো না। এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিই তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার হাত থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু এই ডিটারজেন্ট লিকুইডটা দিয়ে আমরা সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারলাম। আর তোমরা হয়তো ভাবছো বার্নারটা গরম থাকলে হয়তো প্লাস্টিকের এই ক্যাপগুলো ভেঙে যাবে বা গলে যাবে, একদমই না। দেখতে পাচ্ছ একেবারে কিন্তু সুন্দর মতোই রয়েছে। টিপসটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যাতে প্রত্যেকেরই কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, নারকেল এমন একটি ফল যা কিনা আমরা কাঁচাও খেয়ে থাকি, আবার অনেক সময় রান্নাতেও দিয়ে রান্নার স্বাদ বাড়িয়ে তুলি। কিন্তু এই নারকেল ভেঙে কুড়িয়ে নেওয়াটা কিন্তু বিশাল একটা খাটনির কাজ মহিলাদের কাছে। তাই নারকেলটা ভাঙার পর যদি এইভাবে বেশ কিছুক্ষণের জন্য আমরা ভিজিয়ে রাখি, তারপর যদি এটাকে কুড়িয়ে নিই সেক্ষেত্রে কিন্তু এর যে বাইরের কালো খোসাটা সেটা কিন্তু একেবারে কোড়ানোর সাথে উঠবে না। আর বটি, ছুরি, চাকু, চপার কিংবা কোড়ানি ছাড়াই সুন্দর মতো কিন্তু এই নারকেলটাকে আমরা কুড়িয়ে নিতে পারবো এই মাধ্যমে। প্রথমে নারকেল মালা থেকে নারকেলটাকে আলাদা করে ভেঙে নেব। হালকা হালকা করে বাড়ি দিলেই কিন্তু আলাদা হয়ে আসবে। এরপর নারকেলের গায়ে যে কালো কালার একটা খোসা, এটাকে একটা পিলারের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নারকেলটাকে পরিষ্কার করে নেব। এরপর নারকেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব নিজের পছন্দ অনুযায়ী, তবে একটু ছোট করে কাটলেই ভালো হয়। এরপর মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে সমস্ত নারকেলগুলোকে দিয়ে যদি একবার আমরা অল্প করে ঘুরিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু কোনো কোড়ানি ছাড়াই সুন্দর মতো নারকেলটা পেস্ট হয়ে যাবে বা মিহি করে কোচানো হয়ে যাবে বা কুড়িয়ে নেওয়া হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে এই নারকেলটা যখন আমরা মিক্সিতে দেবো তখন কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। জল দিলে কিন্তু এটা একটা স্মুথ পেস্ট তৈরি হবে। জল ছাড়া তৈরি করলে সুন্দর মতো কিন্তু কোড়ানো হয়ে যাবে। এবার দেখে নাও বন্ধুরা, নারকেল কোড়ানি ছাড়া কত সুন্দর মতো কিন্তু নারকেলটাকে কোড়ানো সম্ভব হয়েছে, যার জন্য আমাদের পেট চেপে বসে বা মেঝেতে বসে কিন্তু নারকেল কোড়ানোর আর প্রয়োজন পড়বে না। তো আশা করছি আজকের এই টিপসটাও তোমাদের কাজে দেবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এমন অনেক মানুষ
আছে যারা কিনা নতুন সংসার শুরু করেছে কিংবা ভাড়া বাড়িতে থাকে তাদের কাছে কিন্তু অনেক রকমের বাসনপত্র থাকে না। তো কিভাবে আমরা মিক্সি মেশিন ছাড়া, গ্রেটার ছাড়া মসলা তৈরি করে নিতে পারবো? অনেকের কাছেই কিন্তু বাসনপত্রের মধ্যে প্রেসার কুকারটা থেকেই থাকে। প্রেসার কুকারের মধ্যে এবার থেকে আমরা মসলা তৈরি করে নিতে পারবো। এর জন্য এখানে আমি পরিমাণ মতো সমস্ত গোটা মসলা কেটে নিয়েছি। খুব সামান্য পরিমাণ পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্তটা কেটে নিয়ে এরপর আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি জল। পরিমাণ মতো সমস্ত কুচিয়ে রাখা মসলাগুলো এই প্রেসারের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণ লবণ তোমরা এখানে দিতে পারো। তবে এক্ষেত্রে আমি কোনো রকম লবণ দিইনি। দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দেওয়া অবধি আমি অপেক্ষা করবো। আর বেশ কিছুটা সময় এইভাবে ভাপে রেখে দিয়ে তারপর খানিকক্ষণ বাদে ঢাকনাটাকে খুলে নেবো। তোমরা চাইলে ২ টো কিংবা ৩ টে সিটিও দিয়ে নিতে পারো। এরপর প্রেসারের ঢাকনাটা খুলে নিয়ে দেখতে পাচ্ছ সমস্ত সবজি কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এবার হয়তো তোমরা বলবে যে প্রেসার কুকারের ব্যবহারটা কি দরকার? হ্যাঁ বন্ধুরা, প্রেসার কুকারে সিটিটা পড়তে খুব তাড়াতাড়ি হবে। তাই প্রেসার কুকারটা এক্ষেত্রে আমি ব্যবহার করেছি যাতে গ্যাস খরচাটা কম হয় আর অল্প সময়ের মধ্যে সমস্ত সবজিগুলো আমরা সেদ্ধ করে নিতে পারি। সেদ্ধ করে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে হালকা করে এরকম হাতার সাহায্যে কিন্তু এরকম যদি একটু ঘেঁটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত সবজি একবারে সুন্দর মতো মিহি হয়ে যাবে। আর যদি এরকমভাবে হাতা দিয়ে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটা ছাঁকনির মধ্যে নিয়ে সমস্ত পেঁয়াজ, আদা, রসুন যে সেদ্ধ করাগুলো রেখেছিলাম সেগুলোকে এরকম একটা স্টিলের ছাঁকনির মধ্যে নিয়ে এরকমভাবে একটা হাতার সাহায্যেই হোক বা গ্লাসের সাহায্যে আস্তে, আস্তে যদি এইভাবে আমরা মিহি করে বেটে নিই সেক্ষেত্রে কিন্তু মিক্সি মেশিন বা গ্রেটার, পিলার কোনো কিছুর সাহায্য ছাড়াই সুন্দর মতো আমরা সমস্ত মসলাকে একসাথে বেটে নিতে পারবো। যার জন্য আমাদের কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হবে। পাচ্ছ মিক্সি মেশিনে বাটার মতো কিন্তু সমস্ত মসলাগুলো পেস্ট করা হয়ে গেছে। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।